যেই ফুলশয্যার ঘরে এখন ঋতিকার বধূ বেশে বসে থাকার কথা ছিল, সেখানে এখন বসে আছে তার ওই প্রিয় বন্ধু অনন্যা। পারিবারিকভাবে বিয়ে ঠিক করা হয়েছিল ঋতিকা আর রেহানের। রেহান হলো অনন্যা আর ঋতিকার আর এক বন্ধু, রেহানার বড় দাদা। রেহানার জন্মদিনে এসেছিল অনন্যা আর ঋতিকা। সেখানে ঋতিকাকে পছন্দ হয় রেহানের। তারপর ফ্যামিলিকে পাঠায় বিয়ের কথাবার্তা। সবই ঠিকঠাক ছিল, কিন্তু বিয়ের দিন হঠাৎ ঋতিকা পালিয়ে যায়। আর তার পরিবর্তে এক প্রকার জোর করে বিয়ে দেওয়া হয় অনন্যা আর রেহানের। অনন্যা এখন পুষ্পসজ্জিত বিছানায় ভয়ে গুটিসুটি মেরে বসে আছে। বিএসসি থার্ড ইয়ারের কেমিস্ট্রি অনার্সে করেছিল মেয়েটা। বিয়ের কারণে ওর জীবনটাই শেষ হয়ে গেল। পাঞ্জাবি পরিহিত এক সুদর্শন পুরুষ দরজা খুলে ভেতরে ঢুকে। অনন্যা তো ভয়ে ততস্থ হয়ে আছে। বাবার পরে এই মানুষটাকে যে বড্ড ভয় পেত, আজ কি না ওর স্বামী। ভাবলেই শিউরে উঠছে অনন্যার গোটা শরীর। রেহান এসে বিছানায় একপাশে বসে। অনন্যার হৃদগতি যেন হট করে বেড়েই গেছে। রেহান, তোমার বন্ধু কোথায় অনন্যা? এরকম একটা প্রশ্ন রেহানের কাছ থেকে আশা করেনি অনন্যা। তাই মাথা থেকে ওড়নাটা সরিয়ে রেহানের দিকে তাকায়। রেহান, তোমাকে একটা প্রশ্ন করছি আমি। রীতি কোথায়? অনন্যা, আমি জানি না। রেহান, তোমার প্রিয় বন্ধু যে তোমাকে ছাড়া 1 মিনিটও চলতে পারে না, সে কোথায় গেছে সত্যিই তোমাকে বলে যায়নি? অনন্যা, না, আমাকে বলে যায়নি। রেহান, ঠিক আছে, তুমি চেঞ্জ করে শুয়ে পড়ো। অনন্যা, আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? রেহান, পাশের রুমে। অনন্যা, প্লিজ এই ঘরে থেকে যাবেন? আপনি বিছানায় শুয়ে পড়েন, আমি নিচে শুয়ে পড়ছি। রেহান, এখন ঠিক কতটা ঠান্ডা পড়েছে সেই আইডিয়া তোমার আছে? নিচে শুয়ে আবার শরীর খারাপ করবে, তখন সবাইকে বলবে বর বউকে বিছানায় জায়গা দেয়নি। অনন্যা, কিন্তু আপনি যাবেন কেন? আমি একা ঘুমাতে পারি না, ভয় লাগে। রেহান, আর ইউ ক্রেজি? অনার্স থার্ড ইয়ারে পড়া মেয়ে ভূতে ভয় পায়? অনন্যাকে মাথা নিচু করে থাকতে দেখে বিরক্ত হয় রেহান। রেহান, ঠিক আছে, আমি সোফায় ঘুমাচ্ছি। অনন্যা খুশি হয়। একটা ধন্যবাদ জানিয়ে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিন্তু মুশকিল হয়, ও একা একা শাড়িও পরতে পারে না। তাই কোনো রকমের শাড়িটা পেঁচিয়ে ভয়ে ভয়ে রুমে আসে। এসে রেহানকে ঘুমিয়ে পড়তে দেখে অনেকটা শান্তি পায় ও। এসে গুটিসুটি মেরে গায়ে কম্বলটা টেনে ঘুমিয়ে পড়ে। রেহান, অনন্যা কি ঘুম থেকে উঠেছে? রেহানের উদ্দেশ্যের কথাটা বলে রেহানের মা সোনালী চ্যাটার্জি। রেহান, না না, এখনও ঘুমাচ্ছে। কালকে অনেক রাত অবধি কেঁদেছে মেয়েটা, এখন ডেকো না ওকে। সোনালী, সেটাই তো স্বাভাবিক, ওর এখানে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আর রেহান, তোমাকে একটা কথা বলি শোনো। অতীতে কি হয়েছে ভুলে যাও। অনন্য তোমার বর্তমান আর ভবিষ্যৎ। অতীতকে মনে রেখে বর্তমানকে কষ্ট দিয়ে ভবিষ্যৎ নষ্ট করো না। রেহান, চেষ্টা করব। অনু একটি লাল রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা টেনে ডাইনিং রুমে প্রবেশ করলো। রেহানা, ওই তো মা। অনু চলে এসে। সোনালি, অনু কী রে, ও তো তোর বৌদি হয়, বৌদি বলে ডাকবি। এসো অনন্যা, এসো এখানে। অনন্যা, আমি আপনাকে হেল্প করি সার্ভ করতে। সোনালি, এখন তোমাকে কিছু করতে হবে না, সময় এলে আমি তোমাকে সব কিছু বুঝিয়ে দেবো। রেহানা, বস বস, আমার দাদা ভাইয়ের পাশে বস। অনন্যা চোখ পাকিয়ে রেহানার দিকে তাকায়। রেহানা মুখ বাঁকিয়ে চেয়ার টেনে জোর করে অনন্যাকে রেহানের পাশে চেয়ারে বসায়। সবার খাওয়া হয়ে গেলেও অনন্যার বাসনগুলো নিয়ে যায়। সোনালি, কী করছো? আমাকে দাও। তোমাকে করতে হবে না অনন্যা, এক এটা অন্তত আমাকে করতে দিন, নাহলে আমার নিজেরই খারাপ লাগবে। সোনালি, ঠিক আছে করো। কলিং বেলের আওয়াজ শুনে সোনালি দেবী রেহেনার উদ্দেশ্যে বলে দরজাটা খুলে দেওয়ার জন্য। রেহেনা তো দরজা খুলে অবাক হয়ে যায়। রেহানা, তোরা? সোনালি, কে এসেছে রে? রেহানা, মা, ভাইয়া এসেছে। আর সোনালি দেবী রান্নাঘর থেকে এসে দেখে দরজার ওপাশে দাঁড়িয়েছে ওনার ছোট ছেলে রোহন আর ঋতিকা। রোহন, মা, আমরা বিয়ে করছি। সোনালি, খবরদার আমাকে মা বলে ডাকবি না, এখনই বেরিয়ে যায় এখান থেকে, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। রোহন, মা, বিশ্বাস করো। সোনালি, কি বিশ্বাস করবো রে? লোকে কি বলবে? বড় দাদার সঙ্গে যার বিয়ে ঠিক হয়েছিল তাকে নিয়ে পালিয়ে গেছে ছোট ভাই, কি জবাব দিব আমি তোর দাদাকে? সোনালির চিৎকার শুনে রেহান আর অনন্যা উপস্থিত হয়ে গেছে। অনন্যা তো ঋতিকাকে দেখে বিস্ময়ের চরম পর্যায়ে, আর রেহান চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। রোহন, দাদাভাই বিশ্বাস কর, আমি ঋতুকে 2 বছর ধরে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। রেহান, ওকে নিয়ে ঘরে যা। রোহন, বাকি কথা পরে হবে। নিজের শাড়িগুলো সুটকেস থেকে বের করে আলমারিতে রাখছিল অনন্যা। তখনই পেছন থেকে কেউ ওর চোখ টিপে ধরল। ও ভালো করে বুঝতে পারলো এটাকে। অনন্যা, ছাড় আমাকে, তোর সাথে আমার কোনো কথা নেই। ঋতিকা, প্লিজ বন্ধু, আমাকে ভুল বুঝিস না। অনন্যা, কেন এমন করলি রে তুই? ঋতু, জানিস রেহানদা কতটা কষ্ট পেয়েছে? ঋতিকা, এটা কি রে, তুই তোর বরকে দাদা বলছিস কেন? অনন্যা, আমি তোকে সেটা জিজ্ঞাসা করছি, সেটা বল। ঋতিকা, তুই তো জানিস আমি রোহনকে ভালোবাসতাম, কিন্তু আমি এটা জানতাম না রোহন
রেহেনার ছোট দাদা। সেটাই জেনে বিয়ের দিন নিয়েই জেনেছি। আর তোকে কেন আমি পালিয়ে যাওয়ায় বিষয়টা বলিনি জানিস? কারণ আমি যদি আগে থেকে বলে দিতাম, তুই কখনো রেহানদাকে বিয়ে করতে রাজি হতিস না। অনন্যা, আমাকে একবার বলে দেখতে পারতিস ঋতিকা। আরে ভাই, আমি যদি বলেই দিতাম, তুই কি তোর ভালোবাসা পেতিস? এমন কেন রে তুই? রেহানদাকে ভালোবাসিস, সেটা মুখ ফুটে একবারও বলতে পারতিস তুই। আমি বাকিটা ম্যানেজ করে নিতাম। অনন্যা, তুই জানলি কি করে? ঋতিকা ঋতিকা সেই ছোটবেলা থেকে তোকে দেখে আসছে অনু। তোর মনের কথা পড়তে আমার বেশি সময় লাগে না। আমার কথা ভেবে তুই তোর ভালোবাসাকে মাটি চাপা দিয়েছিলি। অনন্যা, উনি যে তোকে ভালোবাসেন ঋতু। ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছে রেহান। তখন এই রোহান ওর পাশে এসে দাঁড়ায়। রেহান ঘুরে তাকায়। রোহন রেহানের দু হাত ধরে। রোহন, আমাকে ক্ষমা কর দাদাভাই, আমি নিজের সুখ দেখতে গিয়ে তোর সুখটা কেড়ে নিয়েছি। রেহান, দেখ রোহন, তুই আমাকে একবার মুখ ফুটে বলতে পারতিস। আমি আগে জানলে এর মধ্যে কখনোই অনন্যাকে আসতে দিতাম না। তোদের একটা ভুলের জন্য ওই মেয়েটার জীবনটা নষ্ট হয়ে গেল। রোহন, কেন দাদাভাই, তুই পারবি না অনন্যাকে ভালোবাসতে? বিয়ের পর 1 মাস কেটে গেছে, সব কিছু স্বাভাবিক হয়ে গেছে কদিনে। শুধু স্বাভাবিক হয়নি রিহান অনন্যার সম্পর্ক, তবে 3 বান্ধবী এক কাছে থাকতে পেরে বিশাল খুশি। রেহেনা, তোরা দুজনে খুব শয়তান আছিস। দুজনে আমার দুটো দাদাভাইকে বিয়ে করে আমার অভিভাবক হয়ে গেলি। এখন তো আবার মাও তোদের দলে। আমি যদি একবারও তোদের নাম ধরে ডেকেছি, তাহলে আমাকেই হয়তো বাড়ি থেকে বের করে দিবে। ঋতিকা, ও বাবা, আমাদের ননদিনী রাগ হয়েছে দেখ। এই কয়েক মাসে এই কথাটা মনে হয় কোটিবার শুনেছি। অনন্যা, তুই নাম ধরে ডাকিস না বৌদি। আমাদের সম্পর্ক কখনো পাল্টাবে না রেহেনা। ঋতিকা আর রেহানা, জানিস এটা তো শাস্তি। না, কিসের শাস্তি? ঋতিকা, উচ্চ মাধ্যমিক দিয়ে যখন তোকে বললাম কেমিস্ট্রিতে ভর্তি হয়ে যা, তুই কী করলি? জুওলজিতে ঢুকে গেলি। রেহেনা, ভাই তোরা তো জানিস কেমিস্ট্রিটা আমার ঠিক আসে না। অনন্যা, আজ ঋতুর জন্য আমার গ্র্যাজুয়েশনটাও কমপ্লিট হলো না। কে বলেছিল পালিয়ে যেতে ওকে? রেহেনা, তোরা তাদের শাশুড়িকে অত খারাপ ভাবিস না। মা তোদের কলেজ যাওয়ার অনুমতি দিয়েছে। অনন্যা, সত্যি বলছিস তুই? রেহেনা, হুম। আর দাদাভাই রোজ অফিস যাওয়ার আগে ছেড়ে দিয়ে আসবে আমাদের। অনন্যা, কি রিহানদা ছেড়ে দিতে যাবে আমাদের? রেহেনা, তুই দাদাভাইয়ের কোন জন্মের বোন হোস শুনি? ওদের কথাবার্তার মাঝে রেহান আসে। রেহান, 1 ঘন্টা টাইম দিচ্ছি, এর মধ্যে সবাই রেডি হয়ে নাও। 1 সেকেন্ডও যেন দেরি না হয়। রুমে এসে আলমারি থেকে চুড়িদার বের করে ওয়াশরুমে যেতে যাবে, তখনই রেহান রুমে আসে। অনন্যা রেহানকে দেখে ওর দিকে এগিয়ে যায়। রেহান, কিছু বলবে? অনন্যা, আমার বইপত্র ব্যাগ সব তো বাবার বাড়িতে, তাহলে আমি কলেজে যাব কিভাবে? রেহান, আমি আগে জানিয়ে নিয়েছি তোমাদের দুজনের প্রয়োজনীয় সব জিনিস। অনন্যা, দুজনের মানে? রেহান, তোমার আর তোমার বন্ধুর। অনন্যা, ও অনন্যা ভাবে এভাবে বিয়েটা না হলেও পারত। এভাবে পেয়েও না পাওয়ার থেকে একেবারে না পাওয়াটাই উত্তম। যার মনের ঘরে অন্যের বাস, তার স্ত্রী হয়ে নাকি সে এ বাড়িতে আছে, নিজেকে কেমন অবাঞ্ছনীয় লাগে ওর। খাওয়ার টেবিলে শেখর, রেহানের বাবা। রেহান, আমাকে একটু এয়ারপোর্টে পৌঁছে দিও তো। রেহান, তুমি আজকেই চলে যাচ্ছ বাবা? আর কিছুদিন থাকতে পারতে। শেখর, 1 সপ্তাহ পরে যাওয়ার কথা ছিল, কিন্তু অফিসের কিছু গন্ডগোল চলছে, তাই আমাকে যেতেই হবে। রেহান, বাবা বলছি তোমাকে রোহন এবং এয়ারপোর্টে দিয়ে আসুক। আমি তো এদেরকে কলেজে ছেড়ে দিয়ে অফিসে যাব। শেখর, এখনও রোহনের উপর রেগে আছে। রোহন এভাবে যে ঋতিকাকে বিয়ে করছে, এটা সবাই ধীরে ধীরে মেনে নিলেও উনি মানতে পারেনি। শেখর, থাক, কাউকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। সোনালি, হ্যাঁ গো, তুমি ছেলেটার উপর আর রাগ করে থেকো না। ও না হয় একটা ভুল করেই ফেলেছে, ক্ষমা করে দাও। শেখর, এটা ভুল নয়, এটা অন্যায়। দাদার হবু বউকে। রেহান, থাক বাবা এইসব, আমি তো সবটা মেনে নিয়েছি, তাহলে তুমি কেন মানতে পারছো না? শেখর, আমি কিছু জানি না, তোমার যা ইচ্ছে করো। ড্রাইভিং সিটে বসে আসছে রেহান, অনেকক্ষণ ধরে হর্ন বাজিয়ে দিচ্ছে, কিন্তু কারো কোনো পাত্তা নেই। কিছুক্ষণ পর তিনজনে গল্প করতে করতে এসে গাড়ির ব্যাক সিটে বসে পড়ে। রেহান, রেহানা, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? সামনে এসে বস। রেহানা, বড় বৌদি, তুই সামনে গিয়ে বস। অর্ণা, আমি যাব না, তুই যা। রেহান, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সামনে আসো। রেহানের ধমকে চুপচাপ বসে পড়ে অনন্যা। রেহান, সিট বেল্ট। অনন্যা, আমি লাগাতে পারি না। রেহান নিজের সিট বেল্ট খুলে অনন্যার দিকে ঝুঁকে পড়ে, ভয়ে সিটের সঙ্গে লেপ্টে বসে অনন্যা। রেহান এভাবে কাছে আসা অনন্যার বুকের ভিতরটা তোলপাড় করে দিচ্ছে। রেহান সিট বেল্টটা লাগিয়ে দিয়ে ড্রাইভিং শুরু করে। একবার লুকিং গ্লাস দিয়ে পেছনের দুজনকে দেখে নেয়। দুজনের কানে হেডফোন গুঁজে মুভি দেখতে ব্যস্ত। রেহান, একটু আগে কি করছিলে ওটা? অন্যা, কোনটা? রেহান, আমি যখন তোমার সিট বেল্টটা লাগাতে গেলাম। অন্যা, কী করছিলাম? রেহান, তুমি আমাকে ফিল নেওয়ার চেষ্টা করছিলে, তোমার নিঃশ্বাস ঘন হয়ে এসেছিল, তুমি চোখ বন্ধ করে ফেলেছিলে। অনন্যা,
আপনি যেটা ভাবছেন সেটা একদম সত্য নয় রোহানদা। রেহান, আমি তোমার কোন জন্মের দাদা হই শুনি? অনন্যা, না আসলে এতদিনে অভ্যস্ত। রেহান, তুমি কি জন্ম থেকে এরকম তোতলা, নাকি আমার সামনে এলে এরকম তোতলেই যাও? অনন্যা, না না রেহানদা, আমি তোতলা নেই। রেহান, আবার দাদা? অনন্যা, সরি, আর বলবো না। রেহান, গ্র্যাজুয়েশন শেষ করে কি করার ইচ্ছে আছে? অনন্যা, ইচ্ছে তো ছিল মাস্টার্সটা করার, কিন্তু এভাবে বিয়ে? রেহান, একটা কথা কান খুলে শুনে রাখো অনন্যা, আমি বা আমার পরিবার কখনোই তোমার আর তোমার স্বপ্নের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো না। তোমার যখন যা দরকার আমাকে বলবে। অনন্যা, রেহান, ফাইনাল ইয়ারে এক্সাম কবে? অনন্যা, 5 মাস পর। রেহান, মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমার কলেজের বাইরে কলেজের ফর্ম ফিল আপ করে রাখবো। অনন্যা, আমি একা বাইরে যেতে পারবো না। রেহান, দেখো অনন্যা, আমার অফিস আছে, আমি কিভাবে তোমার সাথে? অনন্যা, আমি আপনার কথা বলছি না, আমি ঋতুর কথা বলছি। আমার ফর্ম ফিল আপ করলে ওটাও করবেন, ওকে ছাড়া আমি কোথাও যাব না। নিজের বোকামির জন্য লজ্জিত হয় রেহান। কলেজে পৌঁছে গেলেও ওদেরকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয় রেহান। দেখতে দেখতে আরও 5টা মাস কেটে যায়। আজ অনন্যা আর ঋতিকার ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে মাত্র কিছুক্ষণ হলো। রেহান, পরীক্ষা কেমন হয়েছে? ভালো। রেহান, অস্ট্রেলিয়ার কলেজে ফর্ম ফিল আপ করছি, 90%-এর উপরে উঠবে তো? অন্য, 90%? সে চেষ্টা করছি, কিন্তু রেজাল্ট বেরোনোর আগে কিছু বলতে পারছি না। রেহান, তোমার প্রিপারেশন তো ভালোই ছিল, তাহলে আমার প্রশ্নের উত্তরগুলো এরকম খাপছাড়াভাবে দিচ্ছ কেন? অনন্যা, আমি আপনাকে একটা প্রশ্ন করব। রেহান, বলো। অনন্যা, আপনি ঋতুকে ভালোবাসেন এখনও? রেহানের চোখে মুখে গম্ভীর হয়ে চোখ দুটো ভয়ঙ্কর লাল হয়ে যায়। অনন্যা তো মনে মনে নিজেকে দুষছেন, কেন এটা বলতে গেল ও? রেহান নিশ্চয় খুব বকবে ওকে, কিন্তু ওকে চমক দিয়ে রেহান বেরিয়ে যায়। দেখতে দেখতে অনন্যাদের রেজাল্টের সময় ঘনিয়ে আসে। সকাল থেকে কলেজের ওয়েবসাইট ঢুকে বসে আছে 3 মূর্তি। সমানে নখ খেয়ে যাচ্ছে রেহানা। অনন্যা, ভাইরে, আজকে যদি 90%-এর উপরে না পাই, তোমার দাদাভাই আমাকে মনে হয় বাড়ি থেকে তাড়িয়ে দিবে। রেনা, একে টেনশনে মরে যাচ্ছি, তুই আর ওই চার চোখাটার নাম করিস না। কিন্তু ঋতুকে দেখ, চুপচাপ বসে আছে। ঋতিকা, ভাই সকাল থেকে মাথা ঘোরাচ্ছে, তোরা আর আমাকে টেনশন দিস না। সোনালি, সকাল থেকে তো ফোনের সামনে মুখ গুজে পড়ে আছিস, 10টা বেজে গেছে, কখন ব্রেকফাস্ট করবি তোরা? রেনা, কি মা, 10টা বেজে গেছে, খেয়ালই করিনি। নে চেক কর কর। 3জনে 3টে ফোন নিয়ে নিজেদের রোল নম্বর আর রেজিস্ট্রেশন নাম্বার লিখে তারপর 3জনের মুখে চাওয়াচাই করে। রোহন, আমার বৌদি পাশ করছে, আর এই দুটোতে মনে হয় ফেল করেছে। মা, মুখগুলো দেখো একবার, ফেল করলে কিন্তু রান্নাঘরে এসে ঘুমাবে দুজনে। ঋতিকা, বালাই ষাট, ফেল করতে যাব কেন? আমি পাশ করছি, 91% পেয়েছি। রোহান, নিশ্চয় বৌদির দেখে টুকে পেয়েছো। ঋতিকা, তুমি আবার আমাকে ইনসাল্ট করছো। রোহান, ঋতিকা, তুমি আবার আমাকে ইনসাল্ট করছো। রেহানা, বৌদি তোমার খবর কি? রেহেনা, 80%। রন, জানতাম, তুই তো একটা গাধি। সোনালি, অনু কী হয়েছে, মুখটা ওরকম করে রেখেছিস কেন? বল, কত পেয়েছিস? অনন্যা, 97%। রোহান, ও দ্যাটস গ্রেট, এই না হলো আমার বৌদি। অনন্যা, অনন্যা কোথায় তুমি? তড়িঘড়ি করে উপর থেকে অফিসের ব্যাগ হাতে নিয়ে নেমে আসে রেহান। সোনালি, কি হলো, তুই অত চেঁচাচ্ছিস কেন? রেহান, অনন্যা, তোমার রেজাল্টের খবর কি, আর তোদের রেজাল্ট কেমন হয়েছে? সবাই সবার নাম্বার বলে। রেহান সবার নাম্বার শুনে খুব খুশি হয়। রেহান, তাহলে অনন্যা আর ঋতিকা অস্ট্রেলিয়া যাচ্ছে, তোর কি মতামত রোহন? ঋতিকা যাবে তো? রোহন, 100 বার যাব। তুমি অ্যাডমিশনটা করিয়ে দাও, আমি ফ্লাইটের টিকিটটা কেটে আনি। ঋতিকা, অনন্যা কেউ মন খারাপ করে না, কারণ ওরা জানে 6 মাস আগের থেকে জানে ওদেরকে অস্ট্রেলিয়া যেতে হবে, তাই আগের থেকে মনকে শান্ত করে নিয়েছে। আর তাছাড়া ওরা দুজনের কাছে নিজেদের হাজব্যান্ডের থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই একসঙ্গে থাকবে ভেবে কষ্ট হয় না আর। এই কথার মাঝে হঠাৎ ঋতিকা মাথা ঘুরে পড়ে যায়। রোহান ঋতিকাকে কোলে করে ঘরে নিয়ে যায়। রেহান ডাক্তার ডেকে আনি। রোহন, ডাক্তারবাবু হঠাৎ এভাবে অজ্ঞান হয়ে গেল কেন? কংগ্রাচুলেশন মিস্টার রোহন, আপনাদের বাড়িতে নতুন সদস্য আসছে, আপনি বাবা হতে চলেছেন। সবাই খুব খুশি হয়। অনু তো ঋতুকে জড়িয়ে ধরে এক প্রকার কেঁদেই ফেলে, কিন্তু সবার মাঝখান থেকে রেহান ঠিক রুম থেকে বেরিয়ে যায়, আর অনন্যা সেটা খেয়াল করে। অনন্যা রেহানের পিছন পিছন রুমে আসে। অনন্যা, কী হয়েছে আপনার? রেহান, কই কিছু না তো। অনন্যা, আপনি কি খুশি হন না ঋতুর প্রেগনেন্সি নিয়ে? রেহান অনন্যার বাহু চেপে ধরে। রেহান, দেখো অনন্যা, তোমাকে আমি আগেও বলেছি, ঋতিকা আমার অতীত, বর্তমান সে আমার ভাইয়ের বউ, আর আমার বর্তমান তুমি, সেখানে ঋতিকা নেই। তার সত্ত্বেও যদি তুমি বারবার এক প্রশ্ন করতে থাকো তাহলে? অনন্যা, আপনি তাহলে ওই ঘর থেকে চলে এলেন কেন? রেহান, আমার অস্বস্তি হচ্ছিল, আমি ভাসুর হয়ে এরকম মুমেন্টে থাকতে চাইছিলাম না, তাই চলে এলাম। অনু, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? অনন্যা, বলুন। রেহান, তোমাকে
একাই অস্ট্রেলিয়া যেতে হবে। দেখো ঋতিকার এই অবস্থায় ও যেতে পারবে না, তাই তোমাকে একাই যেতে হবে তোমার স্বপ্নের কাছে। অনন্যা, কিন্তু আমি একা কিভাবে আপনাকে সবাইকে ছেড়ে ঋতুকে ছেড়ে আমি থাকতে পারবো না। রেহান, জীবনে বড় কিছু করতে গেলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় অনন্যা। আর আমি চাই তুমি অস্ট্রেলিয়া থেকে মাস্টারটা কমপ্লিট করো। মাত্র তো 2 বছরের ব্যাপার, খুব তাড়াতাড়ি কেটে যাবে। দেখো যাবে তো? অনন্যা, যাব। 2 বছর পর আজ অনন্যা তার স্বপ্ন পূরণ করে দেশে ফিরবে। অনন্যাকে আনতে এয়ারপোর্টে সবাই মিলে উপস্থিত হয়েছে। সঙ্গে রয়েছে 1.5 বছরের ক্ষুদে ঋতন্না, রোহান, ঋতিকার মেয়ে। যথাসময়ে অনন্যার ফ্লাইট ল্যান্ড করে লাগেজ নিয়ে বাইরে বেরিয়ে আসে লাবণ্য। এসে গিয়ে রেহানকে জড়িয়ে ধরে। 2 বছর দেখেনি ওর ভালোবাসার মানুষটিকে। রেহান, ওই যে ম্যাডাম, দাদাভাইয়ের পাশে এই অধমগুলো দাঁড়িয়ে আছে, এদের দিকে একটু নজর দিন। অনন্যা, কেমন আছিস রেহান? ঋতু, ভালো ছিলাম, তোকে দেখে ভালো হয়ে গেলাম। ঋতন্না, জেম্মা, তুমি তো আমাদের দেখতেই পাচ্ছ না। অনন্যা, ওরে আমার পাকনা বুড়ি, আয় কোলে আয়। রেহান, ভালোবাসি। অনন্যা তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এতদিন যেই শব্দটা শুনবে বলে অপেক্ষা করছিল সেটা আর শুনল সে। অনন্যা, কি বললেন? রেহান, ভালোবাসি। অনন্যা, কবে থেকে? রেহান, 2 বছর আগের থেকে। অনন্যা, আগে বলেননি কেন? রেহান, আগে বলে দিলে তুমি আমার ভালোবাসা উপেক্ষা করে কখনো অস্ট্রেলিয়া যেতে পারতে না। সেটা আমি চাইনি, তাই বলিনি। অনন্যা, আপনি খুব খারাপ। রেহান, এবার কিন্তু ঋতন্যার জন্য ভাই বোন আনার প্রয়োজন এসে গেছে। মেয়েটা বড্ড একা, খেলার কোনো সাথী নেই। অনন্যা লজ্জায় রেহানের বুকে মুখ লুকায়। রেহানও জড়িয়ে ধরে অনন্যাকে। সমাপ্ত। ছোট গল্প রিত মাজারে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।